ভাই ভাই এই যে সেকেন্ড অফিসার আনোয়ার সাহেব, মানে আমার মনে হয় 3 লাখ টাকা যেটা চাইছে। কথা বলি আচ্ছা মামা বলেন। আপনি আর বউয়ের সাথে কথা বললা, হ্যাঁ বুঝায়া আচ্ছা আচ্ছা দুইটা মানে আমার কাছে যে মুরব্বীটা আছেন না হ্যাঁ হ্যাঁ দাড়িওয়ালা, হ্যাঁ আমরা যে কোনো এক সময় আমার ফোন দিলে ওরা বলে দিব আপনার সাথে দেখা করবো, আমি এভাবে রাইখা দিলাম, আচ্ছা। ওরা রেডি থাকবে, এজুয়াল আনছি, জিজ্ঞাসাবাদ করছি, তথ্য পাওয়া গেছে, যাচাই করতেছি। আচ্ছা আর হ্যাঁ যে মোটরসাইকেল দিয়ে যুদ্ধ করছিলাম এটি যুদ্ধ কাজ দিব না, ঠিক আছে। বুঝছেন? জি 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 আপনি কথা বললাম ফাইনাল করে মামা বললো চলে যাও। হ্যাঁ একটু সময় দিবেন না, টাকা পয়সার ব্যাপার তো, শুক্রবার তো মামা না হ্যাঁ একটু কি স্যাক্রিফাইস কি করণ যায়? আমি তো 5 থেকে 3 মধ্যে 3 লাখ টাকা তো তার এবিলিটি নাই, সেটা আমি নিজেও জানি। ছোট ভাই তার সাথে ঠিক আছে, সেটা আমার বিবেকের মানে উল্টা হবে, আপনার এটা নিয়ে আর কোনো ইয়া নাকি আপনার কথা বললা, ঠিক আছে? আমি এক ছেড়ে দিছি আমার কারার উপরে থেকে, আমি এটা যেমনি হোক আমি মিলাই। আচ্ছা ঠিক আছে, দেখি। ঠিক আছে মামা, দোয়া করুন যে। ওকে আচ্ছা এইভাবে এটা কি নাদিমের প্রতি কি তাদের কোনো খুব ছিল? যেভাবে হাইলাইট করছে নাদিম তাতে তো মনে হচ্ছে যে নাদিম মানে তোমরা যে অভিযান করে আসলা, নাদিম কি আমার ওরকম যেভাবে বলছে ওরকম কিছু মনে হয়। আমরা যেভাবে গেছি জানেন, আমি মনে করছি কি মনে হয় গুলি করে দিতে হবে। আমরা তো অভিযানে মনে করছি যে কোনো সময় গুলি করে দিবে, আমাদেরকে বোঝাই নিছে নাদিমের ফ্যামিলি সম্বন্ধে কোনো কিছু জানো? সে এতগুলো টাকা আপনার কাছ থেকে আমরা নিলাম, ওই দিন 1 উইক সে আবার কেন আপনার কাছ থেকে টাকা নিবে? আমার ওই জায়গাটা আয়ো হইলে আর প্রশ্ন থাকবে। ওই মামলাটার বাদী হইছি আমি, আয়ো এবং বাদী দুইটাই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আপনার বাদ দিতে পারি না শুধুমাত্র ওসি স্যারের কারণে। সেনাবাহিনীকে এখানে আমরা অভিযান করলে সেনাবাহিনী তার আমি তো কোনো অপরাধী না। আপনি কোনো অপরাধী না। এটা নিয়ে আমি এবং অপারেশন স্যার ওসি স্যারের সাথে রাগ হয়েছিলাম, পরে বেশ কয়েকটা অভিযানে আমরা যাইনি, সত্যি কথা যেটা। আচ্ছা এই যে আর্মির অফিসার এই আয়োটা চায় আনিছে, আনোয়ার স্যার এই আয়োটা চায় আনিছে, যাইও আমাকে দিয়ে আনোয়ার কিন্তু ব্যাপক চালু তোমারে দিয়া আমার কাছে টাকাগুলো নেওয়া হয়েছে ভয়ভীতি দেখায়া, ঠিক না? হ্যাঁ 100% টাকাটা তুমি আপনি যে দেওয়ার ভয়ভীতি দেখাও, আপনি দেওয়ার 5 মিনিটের মধ্যে কিন্তু টাকাটা তার হাতে নিয়ে গেছে। এখন ধরেন আপনি টাকা দিচ্ছেন একখান দেয়া, আধা ঘন্টার মধ্যে তার হাতে নিয়ে গেছে। এরপরে 5 লাখ টাকাই পুরো টাকাই তোমার দেয় না কিছু? আমার দিছে, আমার দেয় নাই তা না, আমার টাকা দিছে। আচ্ছা কিন্তু হয়তো আমার কাছ থেকে আরো 1.5 লাখ ওইটা দেয় না কিছু তো তোমার? কেউ দেয় না, ওটা আপনার, ওটা আমার না, ওই টাকা সে একাই নিছে এবং আপনার তখন তো তুমি বলছিলে যে এটা সে না নিলেও পারতো। না নিলেও পারতো। এই কারণে বলছি কারণ ওই টাকাটা থেকে কিন্তু সে একটা মেজর অংশ রেখে গেছে, মেজর অংশ মানে বেশিরভাগ টাকা সে রেখে তাহলে মানে গেছে। ওসিরে ওনা 10-20 হাজার টাকা দিছে। ওসি জানে না, কিন্তু আবার ওসির কথা কইছে, ওসি সব ছাড়তাছে না। অথচ দেখো আর্মি এটা অফিসার আপনি বোকামি করছেন ভাই। না না, এই তো আমার তোহানি বলে দিছে এই যে 1.5 লাখ টাকা কিছু করতে পারতো হুদাই সেনাবাহিনীরা তখন তো আপনি একটাবার বললেন না যে ছোট ভাই। পরে এই ওসি বলতেছে না এটা পর আমার ক্যান্টনমেন্ট থেকে ফোন করছে। এবং সত্যি কথা বলি, এরপরে থেকে আমি আনোয়ার স্যারের রুমে যাই না, আপনার এই ঘটনার পর থেকে যাই না বলে বলবো, সিনিয়র অফিসার তো, এবং মোটামুটি দেখো আনোয়ার স্যারের সাথে আমার একটা দূরত্ব তৈরি করছি। কারণ এই যে আপনি টাকাটা নিল, আমরা তো ভাই পুলিশে চাকরি করি, কিন্তু সে পয়সা মানুষের কাছ থেকে নিই, কিন্তু সে এতগুলা টাকা আপনার কাছ থেকে আমরা নিলাম, ওই দিন 1 উইক সে আবার কেন আপনার কাছ থেকে টাকা নিবে? আপনি টাকা দিচ্ছেন না, এবং ওই টাকা তো মেজর একটা ভাগ সে নিচ্ছে, টাকা তাহলে আবার কেন নিতে? ওই প্রশ্নটা আমি তারে করছিলাম। পরে আমার তোমার এই কারণেই তোমার উপরে রাগ। হ্যাঁ পুরো ব্যাপক রাগ। আমি তো পুলিশিং তো আমরা বুঝি, একটা লোককে দ্বিতীয়বার আপনি একটা মানুষকে একবার আপনি ধরতে পারবেন, একই পার্সন রে একটা বড় টাকা নিয়ে চাইবে, দ্বিতীয়বার আপনি কেমনি ধরবেন? এটা কি ঠিক হইছে? কোন প্রশ্নই আসে না ওই টাকা নেওয়ার। কারণ আমি কি অপরাধী? প্রথম টাকাটা তো আপনি দিচ্ছেন না, প্রথমটা নিচ্ছে ধরেন আপনি অপরাধী না হইলেও ঘটনা চক্রে আপনি ছিলেন ওইখানে বা পড়ে গেছেন, এবং আপনিও একটা ব্যবসায়ী মানুষ হিসেবে আপনি চিন্তা করছেন না আমি নিজে আমার আত্মসম্মানের বড় টাকা চাইতে আমি টাকা দিয়ে হইলো আমার এই বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। যে কোনো কারণে আপনার অ্যাক্সিডেন্ট একটা বিপদটা, ওইখানে যে আপনি যেটা হয়েছে পরের টাকাটা নিল, কি করব? আমি কি করব? ওখানে আপনি টাকা দেওয়ার দরকার ছিল না, আপনি তখন 50,000 টাকা দিলে বেশি হইতো, সেখানে আরো 1.5 লাখ টাকা নিচ্ছে। মানে এই যে শুধু তাই নয়, আপনার কি বলবো আর, এই অভিযানটা দিয়া এই লোকে অন্তত 20 লাখ টাকা কামাই গেছে। এখন এটি বললে ভাই আমাদের কানে চলে। আচ্ছা আমার কাছ থেকে টাকা নিছো, এটা তো অন্যায় হইছে না? 100% টোটালি কাজটাই ছিল আনোয়ার স্যার, একবার শুরু থেকে শেষ পর্যন্ত অভিযানটা টোটালি আনোয়ার স্যার। ওখানে কোনো মাদকের অস্ত্র পাইছো? ওই তো দেশীয় টেশীয় যা দিয়ে দিচ্ছে দাও তো সবার ঘরে ঘরে তো তা অস্ত্র আছে। তারপরে যে রিমান্ডের ব্যাপারে টাকাটা আমি দিছিলাম। কত টাকা? 3 লাখ টাকা চাইছি। রিমান্ডের জন্য আপনি টাকা দিচ্ছেন? নাদিম থেকে টাকা দিব। কত দিচ্ছেন? 3 লাখ টাকা। পরে তার বউ কিছু দিছে, পরে বাকিটা আমি দিছি। কত দিচ্ছেন? আমি 1 লাখ দিছি, তার বউ 2 লাখ দিছি। তাহলে কত টাকা কামাই লেগে গেল? আচ্ছা তোমরা ভয় নাকি আনলা কি লিগে? আপনি তো আমার কিছু বলেন নাই।
এই যে গয়নার জন্য এখন এই গয়নার অংশীদার তো তার 2 বোন, এক বোন থাকে ঢাকায়। গহনা কই বলি আনছে গহনার ব্যাপারে কিন্তু আমি কিছু গয়না আনছে, আবার কিছু ফেরত দিয়েছে। আবার গহনা এই গয়নাগুলো দেখো জব্দ তালিকায় গহনা কত বলি আনছে 20 ভরির উপরে। ওর মার গয়না সব। এগুলো কই? তোমরা জানো এই অভিযানটাতে এখানে কথা হইলো কি, এটাই আপনারা বললাম যে আনোয়ার স্যার এটা দিয়ে হয়তো 20-50 লাখ টাকা কামাই নিচ্ছে, কিন্তু এই গহনার ব্যাপারে আমরা থানা পুলিশ আমাদের কাছে কোনো মেসেজই আসে। আমার কাছে না 2টা বালা দিয়ে গেছিল ওইখানে, ওই যে এসআই কামরুল আনোয়ার স্যারের সবচেয়ে বিশ্বস্ত লোক, ওই ঘটনাস্থলে দাঁড়িয়ে গেল যে 2টা বালা রাখেন ব্যাগসহ। 2টা বালা ওসি স্যারের কাছে গয়না কি অপরাধী কিছু? গহনা আনবে কেন? গহনা কারোবারি থেকে গয়না আনার সরকারি আনার অনুমতি। এই যে কম্পিউটারের ইনস্ট্রুমেন্ট, সাংবাদিকতার ইনস্ট্রুমেন্ট, সমস্ত কিছু এগুলো মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি নাই, কই? এগুলো সব গহনা কই? তোমরা জানো, ওসি আর আনোয়ার জানে। ওসি জানে না। এবং তাহলে ফেরত দিল কেন? ভিতরে ফেরতের কথাটা এটা বলতেছি। ক্যাশ টাকা ছিল ভাই? হ্যাঁ, আমার বাসায় কি কোনো ক্যাশ টাকা ছিল? বাসায় ক্যাশ টাকা থাকতে পারে, আমি শুনছি যে বাসায় নাকি ক্যাশ টাকা। ক্যাশ টাকা থাকতে পারে। তবে আপনি গয়না শুনছেন? গয়না যে তোমাকে গয়না তো সেন্সিটিভ। ওর বউ আমার সাথে কান্নাকাটি করছে। এই বাসার ভিতরে অভিযান করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপান, অভিযানে চেকিং করছে। তবে খুব সম্ভবত এই যে আনোয়ার স্যারের একটা বিশ্বস্ত আছে এসআই কামরুল, এই কামরুলের চাকরি ঠিক আছে এইভাবে এই যে পুরোটা একটা নষ্ট ছেলে। এসআই কামরুল আর আনোয়ার স্যার এই দুজনে গহনাগুলো মারছে। আর ওসি স্যার যে গহনাটার ব্যাপারে জানতো, যেটা আমাদের কাছে দেয়া গেছে যে এই গহনাগুলো পাওয়া গেছে 2টা বা 3টা কি জানি দেখা গেছে, এটা ওসি স্যারের কাছে ছিল। স্যারের বললাম স্যার এই গহনাগুলো রেখে কি হবে? স্যার গুলো ফেরত দাও, বা 2টা কেন যে গেলাম আমরা এটা ইমিটেশন মনে করছি, বললো না এটা আমাদের, তখন এটা আমরা একটা স্বাক্ষর মাকে নিয়ে ফেরত দিলাম। তবে একদম মানে এইটাই আমি বলি যে আনোয়ার স্যার এটাতে একটা বিশাল গেইনার হয়ে গেছে। এই যে দেন আপনি রিমান্ডে দিচ্ছেন 3 লাখ টাকা, তারপর 1.5 লাখ টাকা দিচ্ছেন, এগুলো কি কাজ? এটা কোনো কাজ নেই। এই টাকা 10 টাকা যে এই 3.5 লাখ 4.5 লাখ টাকার বিবেক বলে একটা কথা আছে না, আনোয়ার স্যার টাকার জন্য গুয়ের মধ্যে হাত পাবে। এই যে আপনি বললেন 20টা ভরি স্বর্ণ, এটা মানুষের সারা জীবন। মানে আমারও কইতেছে তাহলে ধরে নিলাম আমি 20 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজারে 20 লাখ টাকা। মানে পুলিশ 20 ভরি সঙ্গে দাম তো 1,54,000 পুরাতন বাজারের কথা কইতেছি। বর্তমান বাজারে যদি 20 ভরি 1 লাখ টাকা করে 20% যদি গ্রেস দিয়ে বিক্রি করে, তাও তো অন্তত 20-25 লাখ টাকা স্বর্ণ। এতগুলো স্বর্ণ নিয়ে গেল বা এটা অবশ্যই এনে হয়েছে কি? আপনি দেখছেন, আপনি তো ঘটনাস্থলে উপস্থিত। আমি সমস্ত কিছু দেখছি। আপনি ঘটনাস্থলে এবং আমরা একটা জিনিস খেয়াল করছি কি জানো, না, ওই যে আমি তোর এই যে তার কি বিশ্বস্ত লোক, কি নাম কইলা? কামরুল। কামরুলে তোর আমি চিনি না, না আমি খালি চিন্তা মহসিন রে। হ্যাঁ। ঠিক আছে, একটা লোকের অ্যাক্টিভিটিসটা অ্যাবনরমাল লাগছে আমার। কার এটা? এটা হয়তো কামরুল দিতে পারে, যে জিনিসগুলো যে সে আনছে মনে হলো জিনিসগুলো তার কাছে কেউ দিচ্ছে, মানে এটা সাজানো জিনিস। আচ্ছা এই যে আচ্ছা আপনি দেখছেন আমরা কিন্তু নাদিমের বডি থেকে তোমরা কিছু পাইছো? না, বডিতে কিছু বডিতে কিছু পাওয়া যায় না, কিন্তু তোমরা আবার বডিতে দিছি। বডিতে দিছো না, আমার নাদিমকে দিছে। দেখেন ভাই, Body আমার তে বডিতে কিছু পাইছে না, কিন্তু বডিতে আপনার বাইক লিখে দিছে তোমার। এটা তো যেভাবে লেখা দিয়ে আমাদের বলে দিছে, বিষয় হচ্ছে এটা যেমনি বলছে তবে আজকে আমার খুব খারাপ লাগছে তুমি যখন বললা যে আমার টাকা চাইতে পারে আপনার, এটা না, সমাধান এটা করতে তো আপনি যে আগে 1.5 লাখ দিচ্ছেন, তখন কি 1.5 লাখের কোনো কাজ ছিল? 1 টাকার কোনো কাজ ছিল? তখন আমার বললে আমি আপনার বলতাম যে আমার কি কোনোটারই টাকা দরকার ছিল? 1 টাকারও কাজ ছিল না। একটা লোক একটা পাশে যদি বেড়াইতে যায় সে কি অপরাধী হয়? না, অপরাধী হয় না, কিন্তু এটা আমরাও তো আনোয়ার আসলে তখন বুঝছে যে পরিস্থিতি এনে জানি চাপ না। দিলে টাকা পাওয়া যাবে, এলে আমার ভয় টয় দেখায়। আমি তো আর আপনার ওইভাবে চিন্তাম না, কিন্তু ঘটনা সেটা না। এই যে আপনি আরেকটা কথা বললেন, এই অভিযানটার সময় তো আপনি এখানে উপস্থিত ছিলেন। গহনাগুলো এই যে আমার বাড়ির ভিতরে জ্যাকেটের মধ্যে ওই যে 20,000 টাকা ছিল, 25,000 টাকা ছিল। 25,000 এই টাকাটা নিছে এসআই রাসেল, কারণ গাড়ি দুটো চেক করছে রাসেল। তারপরে 5 প্যাকেট তোমার সিগারেট ছিল। আমি 2 প্যাকেট সিগারেট নিয়ে গেছিলাম। ধূমপান তো আর আমি করি না, তবে ওই সিগারেটটা দেখে খুব মনে হলো যে এটা নিয়ে নেই, কষ্ট লাগেনি। কোন একই অভিযানে একই সাথে অভিযান করছি, মামলার বাদী হয়েছি আমি। হয়তো এগার ভাগ আমি কোনটা পাইছি জানেন? ওই যে যেটা 5 লাখ না, ওই 5 লাখ টাকা আমি আপনার এনে দাঁড়ায় কয়টা সত্য কথা বলে দেব। চাকরি জীবনে করবো আর ভাই আপনি আছেন, চাকরি করি না করি কথা বলবো। আপনি তো এখন 5 লাখ দিচ্ছেন, ওই 5 লাখের মধ্যে থেকে মানে আনোয়ার স্যারের সাথে আমি তো বেইমানি করছিলাম ওই জায়গাটা থেকে শুরুতেই, কারণ আমি জানি এরা আমার কিছু দিত না। কারণ এই আনোয়ার স্যার এরকম চাওয়া টাকার জন্য দুনিয়ার খারাপ। আমরা 10,000 টাকা দিচ্ছি, আমরা করলে বিশ্বাস করবেন? 10,000 টাকা দিচ্ছে আমার। আমি একটা বেমানি তার সাথে আমি করছি, এটা হলো আপনি 5 লাখ দেওয়ার পরে আমি স্যারের কাছে 4 লাখ টাকা দিচ্ছি। আমরা এই যে আমি একটা বেমানি করছি, পরে আমার বাকি 4 লাখ টাকা 10,000 টাকা দিচ্ছি। শুধু আমার না, 2-3জন সাব ইন্সপেক্টর, এই 3জনকে 30,000 টাকা দিচ্ছে। আর আনোয়ার স্যার নিচ্ছে 1.5 লাখ টাকা। তারপরে ওসি স্যারটা দিচ্ছে কিছু, আনোয়ার স্যার মোটামুটি 1,80,000 টাকার মতো নিচ্ছে। তাহলে 2 লাখ নিচ্ছে না, আমার উপর যেটা বললো আর কি, যে আমার 1 লাখ টাকা আনোয়ার স্যার তো পুরো ঘটনা গেছিল, এর বলে 1 লাখ দিচ্ছে।
এই যে একটা আচ্ছা, বিষয়, একটা লোকের কাছ থেকে এত টাকা নেওয়ার পরে এই যে আমার কথা সেটাই যে এইখানে আমি একটা অ্যামাউন্ট পাইছি বা আনোয়ার স্যার একটা অ্যামাউন্ট পাইছে, এই লোকটারে 3 দিনের মধ্যে যাবার একটা বসানি দিয়ে দিল, আপনি কি টাকার গাছ না টাকার কুমির? পরের ঘটনা কিন্তু আমার কিছু বলে আমি না, তো একটা কথা বলি, পরের ঘটনা কিন্তু আমার কিচ্ছু বলে না। এই শিক্ষাটা তোর ভালো আছে। না সে পরে তোমরা যে ওইদিন চিনি ধরলা, ওই যে ট্রাক চিনির বস্তা রাত্রেবেলা একই দিনে একই দিনে চিনির বস্তা ওলার ট্রাকে ট্রেন থেকে কত রেটে আনিল আমার সামনে তো, এটি আবার তুমি পাইছো না। সব দান্দা সব আনোয়ারে না, আনোয়ার কাম করলো। আলহামদুলিল্লাহ আর আমার এই স্বর্ণটা নিছে, এটা ঠিক তো নাই রে, আগের পরে থাকতো একটা মহিলার সারা জীবনের গহনা সম্পদ টাকা নিছে, তো অন্য জিনিস গহনার বিষয়টা কিন্তু অন্যরকম। না নিতে হয় না, এটা নিতে নেওয়া ঠিক করে। এটার ভিতরে অনেক স্মৃতি থাকে, অনেক এই বলে এটার ভাগিদার থাকে, অংশীদার থাকে। তো বোনরা তো আমার ফোন দিয়েছে যে ভাই আপনি ধ্বংস করে দিচ্ছে। আচ্ছা এইভাবে এটা কি নাদিমের প্রতি কি তাদের কোনো খুব ছিল? আমি যেটা শুনছি, যেভাবে হাইলাইট করছে নাদিমে, তাতে তো মনে হচ্ছে যে একেবারে নাদিম মানে আচ্ছা, তোমরা যে অভিযান করে আসলা নাদিম কি আমার ওরকম যেভাবে বলছে এরকম কিছু মনে হয় না। আমার যেরকম ভাবে চিনো বা চিনছো, আমি কি ওই রকম লোকের সাথে চলাফেরা করবো একটা শুটারের সাথে, অস্ত্রের সাথে বা মাদক ব্যবসার সাথে? আমরা যেভাবে গেছি জানেন, আমি মনে করছি কি মনে হয় গুলি করে দিতে হবে। আমরা তো অভিযানে মনে করছি যে কোনো সময় গুলি করে দিবে, আমাদেরকে বুঝাই নিছে যে যে কোনো নাদিমের time ফ্যামিলি গুলি করে সম্বন্ধে কোনো কিছু জানো? দিবে। আমি পরে শুনছি যে নাদিমের মা এবারে আমার তৎকালীন সময়ে সে বাংলা ডিপার্টমেন্টের সারা বাংলাদেশে আছে। জি, নাদিমের বাড়ি আর খিলা। নাদিমের বাবা ওর বাড়ি ময়মনসিংহ শহরে এই কলেজের প্রতিষ্ঠানের জন্য যারা যারা জমি দিছে তাদের মধ্যে সে সবচেয়ে বেশি দিছে। নাদিমের ওই ইয়াতে, নাদিমের বাড়ি তো নেত্রকোনার খিলা। হ্যাঁ। খিলা আমার মামার শ্বশুর বাড়ি। নাদিমের সাথে পরে একদিন দেখা হয়েছিল থানায় একদিন, পরে আমি বললাম যে ভাই আপনার বাড়ি খিলা, আমার বললেন না। খিলে তো আমার আত্মীয় স্বজন অভাব নাই, ওইখানে ম্যাক্সিমাম আমার আত্মীয় স্বজন। আমার শ্বশুর তো আওয়ামী লীগের টাইমে 3 বার চেয়ারম্যান ছিল। ওই নাদিম শোনো, শ্বশুরের নাদিমের ব্যাপারে আমি বলি, তো নাদিমের প্রায় 30-40 লাখ টাকা ক্ষতি হয়ে গেল, ফার্নিচার দিতে ভাঙিয়ে থুয়েছো। সবই তো নষ্ট করে দিয়েছে। তুমি আমার দেখাও তো ঘরের ওর ভিতরে কোনো কি খুব ঠিক ছিল আছে। না। আমি আশ্চর্য, এটা এটা আপনার এটা সার্চ না, অ্যাটাক করছে। এটা অ্যাটাক করছে। যদি বলা হয় 20 ভরি স্বর্ণ নিলে পুলিশ নিছে, হ্যাঁ। তাহলে তো সবাই জড়িত, অবশ্যই। সবাই জড়িত আছে। অবশ্যই। যেহেতু স্বর্ণটা বাসা থেকে নেওয়া হয়েছে এবং সেনাবাহিনী এই অভিযান করছে, একটা সবাই ভুল কি করছে জানো? এই যে সোনার ফেরত দিয়া, না ভুল বলতে কি, এটা তো জব্দাল কি তোমরা দেও না? না স্বর্ণটা ফেরত দেওয়া বলতে এখন স্বর্ণ স্বর্ণটা ফেরত যেহেতু- দিছে না, কিছুটা দিছে, বাকিটা হিসাব করে পরে নিবে। স্বর্ণ ফেরত তো দিছে আমি, বিষয়টা হচ্ছে মনে করছি এমনি স্বর্ণ হইতে পারে। তারপরে ভাবি আইছে যে ভাই এটা আমাদের, এটা ফেরত দিয়ে দিন, এটা ফেরত দিয়ে দিছে। আর কামরুল্লাহর ওই তো ইয়ে যেটা করছে ওইখান থেকেই স্বর্ণ অন্যদিকে সেট করে দিছে। আর এখানে আপনি তো ভিতরে ছিলেন, অভিযানে ছিলেন, সবটাই দেখছে ঘুরে ঘুরে। ওসিসা তো অভিযান করছে, এই কামরুল এটা করছে, আর আনোয়ার স্যার আর কামরুল এই মামলা এই ঘটনাটা থেকে অন্তত আপনি যেমনি বলছেন 20 ভরি স্বর্ণের দাম আছে, যদি বাজার মূল্য ধরেন তাহলে 1.5 লাখ টাকা করে ভরি হলে 30 লাখ টাকা। এরপরে হলো আপনার ট্রেন 10-30-40 টাকা এই একটা অভিযান। এরপরে আনোয়ার স্যার রুমে আমি খুব একটা যাই না, কারণ আমি দেখলাম তো পুরো ঘটনাটা। এই রিমান্ডের টাকা বাকিটা যেটা আমার কাছে ছিল, পরে পরে বাকি টাকাটা নিয়ে গেছে আমার কাছে। ওই দিন আবার এই তোমার এই আনোয়ারের মোবাইল চুরি হয়ে গেছে। তবে আপনি তো আমার একটা বার বললেন না, তাহলে আমি বলতাম অন্তত পরে টাকাটা দিয়েন না, আমি আনোয়ার স্যারের সাথে কথা বলতাম, স্যার এতগুলো টাকা দিচ্ছে, এই লোকটা কোথায় গেছে আবার। মানুষের তো ধর্ম রাখতে হবে, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ধর্ম থাকে। আমরা যে পুলিশের চাকরি করি কিছু সূত্র মেনটেন করি, এই সূত্র এইভাবে, এর সূত্র মানে না। যেমন আপনি একটা বড় একটা অ্যামাউন্ট তারা দিচ্ছেন বা আমাদেরকেই দিচ্ছেন, এটা সবাই থানার ভাগ পাইছে, একদম আন্দোলনের ছাত্ররা সব পাইছে। আমি পাইছি কোনটা, ওই যে আমি 4 লাখ, আন্দোলনের ছাত্ররা কারা গেছে? ওই যে এটি কতটি আরো সমন্বয় না, সমন্বয় ছাত্রা পোলাপান, এটি এটা সমন্বয়। হলো দান্দাবাজ পোলাপান। ওই সময় কিছু দান্দাবাজ পোলাপান গেছে। আমি দেখছি তো, এ- একটাও কোনো এরা যেমন student মনে হয়েছে না, এরা নেশা যেমন- মনে হয়েছে। এরা যেমন অভিযান করছে, এদেরকে তো অভিযান করানোর কোনো প্রশ্নই আসে না। সেনাবাহিনী যে এনে সার্চ করবে ঘর, এনে অন্য পাবলিক কেন সার্চ? ওই যে দুইটা ছেলে সার্চ করছে, একটা ছেলে সার্চ করছে কালো করে, কালো কালো রাইট। রাকাত, ওই রাকাত একদম যেমনি সার্চ করছে, স্বর্ণটা কি ওরাও নিচ্ছে কিনা। মানে তোমার সাথে দুইটা আলাপ করার জন্য আসে। এক লোকে যে আজকে তুমি পেলে মনে হয় কিছু নিবো, আর একটা লোকে যে নাতি নিতে কান্নাকাটি করি তো আমার মায়ের স্মৃতি নষ্ট করে দিচ্ছে। এরপরে দেখেন আবার আপনার থেকে 3 লাখ টাকা নিল রিয়া করে করে। আমি এই মামলাটা রায় হইতে চেয়েছিলাম, কিন্তু আমার বানাইছে বাদী। তুমি বাদী হও, আমরা আই হম। এই যে আয়োটা হয়েছে এই কারণে। আবার গাড়ি দিয়ে টাকা নিচ্ছে নাকি? গাড়িটা দিয়ে টাকা নিছে? গাড়ি তো এখনো তুলতে পারেনি, কাগজপত্র দিছে, কালকে হিয়ারিং করে তুলবে। গাড়ি নিচ্ছে না এখনো? না, গাড়ি নিবো কালকে। তা আবার ঠিক আছে। সবকিছু যেটাই নিবা, মোবাইলের জন্য টাকা দিছে। কত দিছে?
আমি তো শোনো এখন ভাই ক্ষতিগ্রস্ত না, আমি জিজ্ঞেস করলে তো জিনিসটা তার বুঝছি, পেটে লাগে। এরও খারাপ লাগে, কিন্তু আমিও নাদিম সম্পর্কে জানতাম না। নাদিম যে আমাদের আমি জানেন না, এটা গাঁটলে আত্মীয় বলে না, আত্মীয়-স্বজনের একটা মধ্যে লোক পড়ে যদি যায়। খারাপ হইতো আমি আজকে তোমার সাথে এনে কথা বলতাম না। আমরা তো ওইভাবে আমি নাদিম এই যে সম্পর্কে জানি দেখো না। আমরা অপরাধী না, চিন্তা তারপরেও আমার ছবিটা গেছে। বুঝছি। তোমার গাড়িতে ওটা কি বলছিলাম? না, আপনি যেটা বলছিলেন মোজাম্মেল, আমি সেটা সম্মানী মানুষ, আমার এটা আত্মসম্মান আছে ভাই, আমার জন্য সম্মানটা থাকে। আমি প্রয়োজনে কিছু খরচপত্র যা লাগে আমি দিতেছি। আপনি কিন্তু এটা বলছেন আমার আপনার সম্মানটা। আচ্ছা, ওই ছবিটা কি এখনো মিডিয়াতে আছে? যে রাজারা হাতে দেখিয়ে ফেলাইছে, বুঝছি ঠিক আছে, কিন্তু আমি তো এটা ডিজার্ভ করি না। ভাই, এটা অ্যাকচুয়ালি এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এই অ্যাক্সিডেন্টে আমার গোষ্ঠীর মধ্যে কারো নাম নাই। ওই দিন আমার মার অপারেশন হয়েছে, নাদিম তোমাদেরকে বইলাও আমি ছাড় পাইনি। আন্টির অপারেশন হয়েছে। হ্যাঁ। নাদিম সম্পর্কে সত্যি কথা, আমরা তো আগে থেকে নাদিমকে কই যাইতেছি তাও জানি না। আমাদেরকে অপারেশনের 5 মিনিট আগে নিয়ে গেল যে একটা অপারেশন, কিন্তু এই ধরনের অপারেশন গুলো বা সে যেভাবে অস্ত্রের কথা বলছে, আমরা কিন্তু ওয়াল টপ খেয়ে গেছি এবং চিন্তা করছি যে গুলি করে দিতে হবে। এই যে সাইনবোর্ড টাইনবোর্ড এগুলো ভাঙছিল, কোন তারপর সিসি ক্যামেরা ভাঙছে, সবকিছু ভাঙছে, সাইনবোর্ড দৈনিক জাহানের সাইনবোর্ডটা ভেঙে গেছে। দেখিনি। যেটাই করো তোমরা সাথে যাওয়া মানে তোমরা করছো, লোক তো এটাই ভাববে। দায়ভার যাই কিছু হোক না কেন তোমাদের সেনাবাহিনীর আর কিছু, যেহেতু এই অভিযানটা করছে তারা। আনোয়ার স্যারের জন্য পুরো থানা বিপদে পড়ার কথা ছিল। আনোয়ার স্যারের কারণে একলা আনোয়ার স্যার, এই যে আনোয়ার স্যার এই যে অভিযানটা করলো, এই অভিযানে তো অনেকগুলো ভুল ছিল। আপনি যদি বললেন এটা তো ফল্ট, এই ফল্ট অভিযান তো না, আমি আমার কাছে আসলে গোল্ড তো আমি না দিবি, জব্দ তালিকা তো আমি দেখছি না, কিন্তু গোল্ড নাই। গোল্ড নাই, তো গোল্ড নাই, আমার যে দিল গোল্ড বাকিটা পরে দিব। নাই এই ভুল তো থানা করবে না, না। গোল্ড নিলে অবশ্যই জব্দ তালিকায় থাকবে। তো যদি ওই তোমার যে গোল্ড একটা দেয়া ব্যাগ থাকে, নিয়ে গেছিল, আপনি যদি- ব্যাগটা দেখছেন? না, আমি এত কিছু খেয়াল করি না। যদি গোল্ড তোমার ফেরত দেয় আর বাকিটা যদি পরে দেয়, তুমি এনে 50 ভরি তো দাবি করতে পারো। কারণ 50 ভরি দাবি করবো কেন? আমার জিনিসের স্মৃতির উপর আমি মিথ্যা কথা বলবো কেন? প্রায় 22 ভরি। কিন্তু যদি এত বড় ভুল করবো, এটা জব্দ তালিকায় থাকলে কিন্তু কোনো সমস্যা নাই। না, গোল্ড গোল্ড নাই গা, আমি যতটুকু জানি গোল্ড আনি নাই থাকে ওখান থেকে সেট গোল্ড, মানে বিশেষ করে ওসি যদি জানতো যে গোল্ড আসছে, সে জানে যে এটা ফেরত দেওয়া হয়েছে, এটাও গোল্ড না, এটাও ইমিটেশন জানে। আমরা তো এটা চেক করে ফেরত দিই না, আমি জানি না, আমি এটা ইমিটেশন করে নিচ্ছি। তারপরে যেহেতু ওই মহিলা বলছে যে ভাই এটা আমাদের দিয়ে দেন এরকম, আর গোল্ড কার কাছে ছিল বা কি এরকম আমাদের কোনো আইডিয়াই নেই, কেউ জানে না যে এরকম এখানে গোল্ড থাকতে পারে। তাহলে এই অভিযানে তোমাদের মানে অজান্তেও আনোয়ার অনেক কিছু করে নিছে। এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইছিলাম, কিন্তু আপনার পরে অভিযানের পরে আর আগে পরে আপনার সাথে কখনো কথা দেখো, হয় নাই, ওভাবে আমি free হয় নাই মানসিক তো। ভাবে বিপর্যস্ত হয়ে গেছি। এই কারণে আপনার সাথে ফ্রি ভাবে আলাপ নেওয়ার কারণে এগুলো আমি জানতে পারি না। আর আনোয়ার স্যারও কেন জানি আমি দেখছি ওই অভিযানটার পরে থেকে ওই কামরুল আর আনোয়ার স্যার পুরো আলাদা, সে আমাদের কারোর সাথে মিশে। কামরুল, ওই কামরুল আনোয়ার স্যারের একটা বিশ্বস্ত ও লোক তারা হয়ে গেছে। দুজন এক হয়েছে মানে বিশ্বস্ত হয়ে গেছে, টোটালি একটা বিশ্বস্ত একটা ইয়া হয়ে গেছে, এবং কামরুল অনেক গুরু মানে। আচ্ছা, এটা এখন তোমাদের বিষয়টা জানতে চাই। তবে চার্জশিট কবে দেবে? চাষিতে তো বললো দিয়ে দিবে। এখন বিষয় হিসেবে আপনার তো আসলে ক্ষয়ক্ষতি এবং লস অনেক হয়েছে, আমার হাতের অবস্থা ভালো নাহলে আমি আপনার বলতাম না, আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিতাম যে স্যার এটা রায়ন ভাইয়া দিস। আপনি আমি হয়তো আমারে আপনি কেমন জানেন আমি জানি না, আমার সত্যি কথা পুলিশের চাকরিতে আসার ইচ্ছে। এই চাকরিটাতে আইসা আমার ইজ্জত সম্মান যতটুকু ছিল গেছে, এখানে আইসা যে আমি যে ভুল করছি, এই ভুলের খেসারত আমার আরো কতদিন দেওয়া লাগবে আল্লাহ জানে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা এই যে যেখানে আপনার পাপ কাজে জড়াই গেলে পরে আর আপনার অন্য কাজ ভালো লাগবে, এই আর কি। সব বিষয় মিলে আমার এই কারণে আমার মূলত অধপতন, সত্য কথা। আমি পুলিশের চাকরিতে আসা ঠিক হয়নি আমার, কারণ আমি অনেক কিছু ইনসান বুঝতে পারি। জানো স্যার অভিযানটা করলো, এত কিছু করলো, পরে থেকে কিন্তু আমি রাখি না। না, তোমার এই যে তার যে টাকার প্রতি এমন এরকম শুধু একা ঘটনা, থানাটার এটা সিন্ডিকেট সব কিছু তার নলেজে না। এই থানা এলাকায় সে দীর্ঘ 10-12 বছর না বা 15-20 বছর, এই পুরো এলাকাটার মধ্যে সবকিছু তার নলেজ। আরেকটা ছিল নূর মোহাম্মদ স্যার, আরে সবকিছু তাদের নলেজে। এই নলেজে থাকার কারণে আচ্ছা, নূর মোহাম্মদ ওই যে মানে অপারেশন না অপারেশন স্যার তো এতে আরো মানে গেল টাকার জন্য হেডসও খারাপ। এই কাজটা সামনে থেকে তদন্ত নেতৃত্ব দিছে দেখা অপারেশন কিছুটা মাইন্ড করছে, কারণ আনোয়ার সব লয়ে যেতেছে বয়সে বড়, চাকরিতে মানে সিনিয়র হইলেও মানে যেহেতু অপারেশন হিসেবে পটা আবার নূর মোহাম্মদের একটু বেশি, কিন্তু আনোয়ার স্যারের প্রমোশন না হওয়ার কারণে, টাইমলি প্রমোশন না পাওয়ার কারণে সেকেন্ড অফিসার রয়ে গেছে। সিনিয়র হইলেও সে পোস্টে এমনও জুনিয়র রয়ে গেছে, কিন্তু চাকরিতে সে সিনিয়র। এত বড় একটা অভিযান যেভাবে অভিযান হইলো, একটা মহিলা পুলিশ নেই, অথচ আমার বাড়ির
আমার বোনের সাথে আমার ভাইয়ের বউয়ের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং তাদের রুমে ঢুকে ভাঙচুর বা সার্চ করা, এটা তো কোনো পুরুষ ইয়া করতে পারে না। ওনার বউয়ের রুম কোনটা? ওই যে আমরা যেটা গেছি। এটা তো এটা আমি তার এখানে যাওয়ার অর্থ তো এই না যে আমি সব রুমে গেছি। না। তুমি আমার বাসায় গেলে খুব বেশি ড্রয়িং রুম আর বাথরুম পর্যন্ত যেতে পারবা, বা এই তোমার শিক্ষায় তুমি হলে ওই ডাইনিং পর্যন্ত যেতে পারবা। তুমি না জিজ্ঞেস করে আমার বেডরুমে ঢুকবা? না। তোমার ওয়াইফ আসলে সে যে কোনো রুমে যাইতে পারবে নিজে থেকে, কিন্তু একটা পুরুষ মানুষ একটা আরেকজনের বাসায় গেলে কিন্তু সব জায়গায় যাইতে পারে না। যে জন্য আইন করা হয়েছে তোমাদের ক্ষেত্রে যে মহিলা থাকবে, সে সব জায়গায় যাইতে পারবে, মেয়েরা যেখানে থাকে। এই জিনিসটা খুব মাইন্ড করছে তার বড় বোন। ওনার বোন কোথায় থাকে? ওখানেই ছিল? হ্যাঁ। আপা কি ওই উপস্থিত ছিল? হ্যাঁ, তার সাথে খারাপ আচরণ। মহিলা পুলিশ কি পরে নিয়েছিল কিনা আমার মনে নাই নাই পরে নেয় না। না। উপস্থিত সাথে দেখি নাই, কিন্তু পরে নিয়ে গেছে কিনা। মহিলা আসামি তো অ্যারেস্ট করে নেয় নাকি? না, না থাকলেও তো যেহেতু বাসা মহিলারা আছে, সার্চ করতে হইতে পারে বা জিজ্ঞাসাবাদ করতে হইতে পারে, সেক্ষেত্রে কি করবে? মহিলা পুলিশ নেওয়া দরকার। মহিলার কি বাসা মহিলারা চেক করছে? আমার সামনে হয়েছে তো দেখি, এগুলো বলা ঠিক হয় না, ঠিক হয় না, আমি সেটাই বলতেছি। এই কাজটা পুরোটাই চলে যাচ্ছে। ইয়া কই নাদিম ভাই কেমন ভিতরে না জেলখানায় বাইরে না? হ্যাঁ, জামিন নিয়ে আসছে না। কতদিন হলো জামিন নিছে? তো নাদিম না আসলে কাগজপত্র সে না, নাদিম ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে একদিন। আমি কি করে আবার কোনো ঝামেলা হইলো কিনা না, সে নিজেও খুব মানে মানসিক ভাবে, শোনো, টাকা গেলে টাকা আসে। আমার এতগুলো টাকা গেছে, কিন্তু আসছে যদি আরো বেশি যায়, যদি আমার কোনো নাম তোমরা না দিতা শুধু শুধু, তাহলে ঠিক ছিল। আমি টাকা কেন দিলাম ঠিক আছে বলো তো? তুমি আমার জায়গায় আসো, তুমি কে লেগে তাহলে আমার ছোট ভাই হয়েছো, কিন্তু তুমিও তো তার অধীনস্থ হইয়া তুমি বাধ্য হয়েছো। এবং এই যে আমার দিকে টাকাটি নিল, এখন এটা তো আমার বলতে হয় না। তখন আসলে আপনাদের আমি এখন পর্যন্ত যে আমার জ্যাকেটের ভিতরে যে 25,000 টাকার উপরে ছিল, কাউকে বলছি? এটা আমি অবশ্য আমি স্যারের বলছি যে স্যার এই অবস্থা, এই ঘটনা, কিন্তু আপনাদের গাড়ি দুটো প্রথমেই চেক করছে, আমরা পরে উঠছি পরে। না, নাদিমের গাড়ি তো আমার কাপড় আর আমি নিয়ে আসছি। আপনি যে গাড়িটা চালে আসছেন এটা এবং এই গাড়িটা, এই দুইটা গাড়ি চেক করছে প্রথমে ফাঁড়ির একটা পুলিশ। ওই ছেলেটা আবার কয়েকদিন আগে একটা অস্ত্র অভিযান পরিচালনা করছে, তো এই কারণে ওরে দিয়ে আমরা চেক করাইছিলাম। চাবি তো ছিল আমার কাছে। না, আপনার থেকে চাবি নিয়েছিল? এটা তো যখন নিছে তখন তো আমি না, আপনি পরে আসছেন, আপনার নিয়ে পরে আমরা আবার আসছি, পরে এসে আমরা চেক করছি। কিন্তু তার আগে একবার এক ধাপে তারা খুলতে পারে না, আপনি খুলে দিয়ে গেছেন, তারা খুলতে পারে না, আপনি একটু খুলে দিচ্ছেন, ওরা চেক করে দাঁড়াইছে। বিষয় হচ্ছে কি, আপনি সামনে দাঁড়াইছেন, এনে ভিতরে চেক করতেছি, কি চেক করতেছি তারা আপনি খেয়াল করতে পারতেছেন না, অত কিছু তারা আপনার মাথায় নাই। এখন এটা বিষয় হলো ভাই, আসলে মানে বলার মতো তো আর কথা নাই, কিন্তু এটাই বলবো যে এখানে যদি আর সামান্য কিছু দেওয়া লাগে, এটা একটু দেন। আপনার যদি আর আমার দিকে তাকে হইলো, এটা আপনি শেষ করে দেবেন। এনে আর কথা বললে আসলে কথাটা আমার গাড়িও আসবে না। দেখি, হ্যাঁ, যে চাইবো আমার কাছে টাকাটা, কোন মুহে কেমনে সাইড অফ তো দেখা আছে। এর আগে তো দুইটা অ্যামাউন্ট নিয়ে গেছে সে, আমাদের না জানে। আমি তাকে জিজ্ঞেস করব, আরেকটা নিচ্ছে 1.5 লাখ। আমি তখন তাকে জিজ্ঞেস করব। সমস্যা রয়েছে কি ভাই, এই যে এত রিটায়া দিছেন, মানে এতগুলা টাকা দিয়ে এদের জিবরাটা করে নিছেন লম্বা, এবং এরা তো নাইলে আমার আসামি বানাই দিব না। এটা না, পরে আবার 1.5 লাখ, পরে আবার 3 লাখ, কিছু না। আপনার টাকা দেওয়াটা ঠিক আছে, হয়তো টাকা ঝামেলা চান নাই, কিন্তু এরা মনে করছে যে ভাই তো চাইলেই দেয়। এখন এইখানে কিন্তু এটা একটা বিষয়, ওই সময় আপনার টাকা নেওয়াটা ঠিক হয় নাই, যেহেতু আপনি কয়েকদিন আগে একটা বড় অ্যামাউন্ট দিচ্ছেন, এই সময় আপনার টাকা নেওয়া দরকার ছিল। আমার কোনো টাকা দেওয়া কি আমার এই সময়টাকে আমি বললাম কি যে ভাইয়া স্যার একটা বড় একটা অ্যামাউন্ট দিচ্ছে, একটু চুপ থাকে, পরে আমার কি কয়, তোমার চাপটা শেষ হচ্ছে না, তাহলে তুমি আর এটা নিয়ে কথা আমার যখন এই কথা কইলেছে, তখন আর আমি কোনো কথা বলতে পারি? যে মামলার আয়ও আমি বাদী, আমার চাপটা তো মামলা দিলে শেষ। তাহলে আমরা কি মানে পুলিশের কাছে জিম্মি, মানে আনোয়ার এখন শুধু শুধু ধরে নিয়ে এসে মামলার হুমকি দেখে টাকা চাইবো আর নিবো, এটাই ঠিক? আর তোমরা অধীনস্থ হয়েছে দেখে কিছু বলতে পারতেছো না, বলা যায় না। তাহলে সরকার চেঞ্জ যে হইলো, তাহলে এই যে এতগুলো পুলিশ মারলো, এই আমলেরই লোক, এবং সে মনে করেন আগের চাইতে এই লোকটা এছাড়া কিছু এর কিন্তু একটা প্রমোশন নেই, দেখছেন আপনি? তারা এখন বিভিন্ন থানার অবস্থা করতেছে, কিন্তু তার প্রমোশন না থাকার কারণে সে এখন সেকেন্ড অফিসারে বেড়েছে। কি কারণে? না, সেকেন্ড অফিসারের পজিশনটা কিন্তু সুইটেবল পজিশন, কারণ ওসি সরাসরি টাকা দিতে পারে না। সেকেন্ড অফিসারের যে পজিশন সুইটেবল, কিন্তু সে তো ওসি হওয়ার কথা ছিল।
সে তার বেসমেন্ট সব তো বিভিন্ন সে থানার ইয়া, আছে। ওই যে 1 মাস ধরে ট্রেনিং করছে। এখন হইলো ভবিষ্যতে 2-3 বছর পরে হয়তো ইন্সপেক্টর হইলে যেহেতু সময় ভালো আছে ওসি হয়ে যাবে, কিন্তু সে তো তার তো হয়ে যাওয়ার কথা ছিল ওসি, কিন্তু সে এখন হচ্ছে মানে দারোগা, আমিও সাব ইন্সপেক্টর, উনিও সাব ইন্সপেক্টর, মানে উনি আমাদের সিনিয়র, এটা সত্য, কিন্তু ওনার এখন ওসি থাকার কথা ছিল। এইসব লাইনে তাকাইতে গেছে ওসি তো দূরের কথা, এখন ইন্সপেক্টর হইতে পারে হবে, যেহেতু ট্রেনিংটা করে রাখছি। এই ট্রেনিং তো আমাদের বেসমেন্টটা আগামী বছর করবে, আমরা করবো এই ট্রেনিং। তো স্যার হইলো 2005 সালের সাব ইন্সপেক্টর, আর আমরা এলাম 18 সালের সাব ইন্সপেক্টর। তাহলে আমাদের চেয়ে 13 বছর আগে নূর মোহাম্মদ যে অপারেশন, হেও কিন্তু তার স্যার ডাকে, এবং আমাদের যে তদন্ত 10 সালের ব্যাচ, হেও তার স্যার ডাকে, সিনিয়রিটির জন্য, সিনিয়র পজিশনের জন্য না, মানে সিনিয়র মানুষ। সিনিয়র সাব ইন্সপেক্টর, মানে সে হলো আমাদের মতো ক্যাডেট সাব ইন্সপেক্টর, তো এই কারণে তার স্যার, তার বেসমেন্ট বিভিন্ন থানার ওসি। এবং আমার কাছে কিন্তু ডাক্তারদের সম্পর্কে 130 জনের একটা বিশাল বড় অভিযোগ, কিন্তু এটা নিয়ে প্রিন্সিপাল, হাসপাতালের প্রিন্সিপালের সাথে বেশ কয়েকদিন আমার কথা হয়েছে, অনেক বড় বড় জায়গা থেকে ফোন আইতেছে। আমি কোনো মিথ্যা কথা বলি না, এই যেমন আমি আপনার আজকে আমি অকপটে বলে দিলাম যে ভাই আমি একটা amount আমি আলাদা রেখে দিচ্ছি, এটা কিন্তু কাউরে কোনোদিন বলি না, আমি এটা কখনো করিও না, কিন্তু আমি জানি আনোয়ার স্যার আমাকে কিছু দেবেন, এই কারণে আমি রেখে দিচ্ছি। কারণ এই পুরো দায়ভারটা কার, কাজটা কে করছে, এটা তো আপনারই করছে। কিন্তু আপনি তো আর আনোয়ার চিনেন না, আপনি তো দিচ্ছেন আমার কাছে, সে কিন্তু 5 মিনিট পরে পুরোটা নিয়ে গেছে, যেমন আমাকে এটা দিয়ে দাও, এটা তো আমার সামনে নিয়েছে। আপনার সামনে নিয়ে গেছে। পরে তো আমি খুব রাগ হয়েছি যে স্যার এটা কি করবো। এরপরে মামলা রায় এসে আরেকটা বসানো দিল বিশাল বড়, ওইটার ভাগ তো আর কাউরে দেয় না। আচ্ছা, এই ডাক্তারদের লিস্ট এনে এটা আপনার একটু দেখতে হবে, যদি পরিচিত কেউ থাকে জানে, কারণ এটা কিন্তু বিশাল বড় একটা, যদি এটা মামলা হইতে পারে। লিস্টটা লিস্ট আমার হোয়াটসঅ্যাপে লিস্ট দিতে হবে। আমার হোয়াটসঅ্যাপে তো, আচ্ছা আমি দিব না, কিন্তু এটা আপনি কাউরে দেখেন তাহলে থাক, আমার দিও না। না। শোনো, আমি একটা কথা বলি, আমার একটা কথা বলি, এই লিস্টের মধ্যে যদি আমার ভাইও থাকে, নিশ্চয় অপরাধী, আমি কোনো সময় প্রকাশ করবো না, এটা কেটে দেবো। বুঝতে পারছি না, আপনার কথাবার্তা শুরু থেকে এখন পর্যন্ত এক, এবং আপনার মধ্যে কোনো, আসলে তো মানুষের সাথে না মিশলে বোঝা যায় না, এবং আমরা তো আসলে দেখা যায় কি, যেটা সবাইরই একভাবে মাইপে ফেলি, এটাই হলো আমাদের ভুল। নাদিম ভাইও আসলে ভালো মানুষ, কিন্তু আমরা তো এভাবে বুঝতে পারি নাদিমের না। আসল পরিচয় তোমরা কেউ জানো না। হ্যাঁ, আসলেও জানি না। আর আমরা তো নাদিম যে এই নাদিম এই হেনে এই বাড়ি এমন কঠিন কিছু না, যেভাবে আমরা অভিযান চালাইছি এরকম ভাবে না চালাইলেও পারত। অস্ত্রের কথা বললে এখানে একটা বিশাল বড় গ্যাপ তৈরি করা, এটা তো অন্যায় হয়ে গেছে।